এর 11 নম্বর অধ্যায়। আচ্ছা, আমি যদি বলি সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, কে কে বিশ্বাস করবে? নিশ্চয়ই ভাবছেন এটা আবার কি, বিশ্বাস তো দূরে থাক, আজকের দিনে এমন কথা বললে নিশ্চয়ই আমার দিকে তেড়ে আসবেন, ভাববেন পাগলে কি বলছে, যে সূর্য কি পৃথিবীর চারিদিকে ঘোরে নাকি, বরং পৃথিবী না সূর্যের চারিদিকে ঘোরে। অথচ দেখেন, 1543 সাল পর্যন্ত মানুষ এটাই বিশ্বাস করত, যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কোপার্নিকাসের থিওরি প্রকাশের আগে পর্যন্ত এটাই ছিল অমোঘ সত্য। এমনকি বই পুস্তকও এভাবেই লেখা ছিল, পরীক্ষার খাতায় ওটা লিখতে হতো। এখন কোপার্নিকাসের মতো আজকে উনি একটা স্টেটমেন্ট দিবেন, সেটা কি? ওয়েলথ ক্রিয়েশন। সেটাকে আয় করাকে আমরা ওয়েলথ ক্রিয়েশনের সেন্টার মনে করি, অথচ পৃথিবীর সৌরজগতের যে বিষয়টা আমরা এখন বিশ্বাস করছি না, আগে করতাম। এরকমই একটা এখন থিওরি আমরা পাবো, সেটা হচ্ছে আয় নয়, ব্যয় হচ্ছে সম্পদশালী হওয়ার কেন্দ্র। অর্থাৎ স্পেন্ডিং ইজ দ্য সেন্টার অফ ওয়েলথ ক্রিয়েশন। আয়ের জন্য আপনি যেই পরিমাণ মাথা ঘামান, কষ্ট করেন, সেই পরিমাণ কিন্তু ব্যয়ের ব্যাপারে করেন না, উল্টাটা করেন। এবার আসেন কিভাবে এগুলি করবেন, খুব গুরুত্বপূর্ণ। আপনার হাউস অফ ওয়েলথ এর 4টা উইন্ডো আছে, কারণ এই উইন্ডোটা আপনার জানতে হবে। এবং এটা আসলে সবকিছু কিন্তু আমরা ফর্মুলা ধরে প্রথমে করতে পারবো না, কিন্তু যখন একটা একটা করে হ্যাবিটে পরিণত করব তখন পারবো। IW ইনকাম উইন্ডো, আর একটা হচ্ছে আউটগো উইন্ডো, আর একটা ওয়েলথ রিডিউসিং, আর একটা ইনকাম প্রডিউসিং। ইনকাম উইন্ডো যেটা, সেটা হচ্ছে আয় আসবে, এটা দিয়ে আপনার ঘরে টাকা ঢুকবে। আর আউটগো হচ্ছে ব্যয়ের জানালা। এই দুইটা পর্যন্ত ঠিক আছে। এরপরে যেটা ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস, সেটা হচ্ছে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই জানলা দিয়ে আমরা সেসব ব্যয় করি যা প্রয়োজন নয়, বরং বিলাসিতা বা শো অফের জন্য। আর এটা হচ্ছে মিডল ক্লাস পিপলের জন্য সবচেয়ে বড় ফাঁদ। স্ট্যাটাস নামের একটা ট্র্যাপে আমরা এই ব্যয় করি। লাক্সারি ট্র্যাপ বলতে পারি। ঋণ নিয়ে গাড়ি কিনি, জমি বিক্রি করে বিশাল বিয়ের অনুষ্ঠান করি, লোন করে ঘুরতে যাই। যতটুকু সম্পদের মালিক তার চেয়ে বেশি বোঝাতে চেষ্টা করি। এই বোঝাইতে যেয়ে কি হয়, আমাদের টাকার উপরে চাপ পড়ে আর আমরা ভেতরগত স্ট্রেসে থাকি। পারিবারিক শান্তি নষ্ট হয়, সংসার ভাঙে, বিয়ে ঈদে আমাকে অনেক শপিং করতে হয়। হ্যাঁ, এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটে। তাহলে এই উইন্ডোটা কি? ওয়েলথ রিডিউসিং লায়াবিলিটিস। আরেকটা দেখেন, আয় বাড়ানোর অ্যাসেট। সেটা হচ্ছে মূলত ক্যাপিটাল থেকে আসা ইনকাম ঢোকে। এটাই হচ্ছে মূলত ধনীদের জানালা। এরা এমন কিছু অ্যাসেটের মালিক থাকে যেগুলো অটোমেটিক ইনকাম প্রডিউস করে, যেমন স্টার্ট আপ বা ভালো কোনো বিজনেস, বিনিয়োগ, গাড়ি বাড়ি ভাড়া বা কোনো সম্পদ থেকে আয়। ধনীরা এটা খুব ভালো করে করে। ওরা কি করে, ওদের পারপাস কি? মানি ইজ মেকিং মোর মানি। ওরা টাকাকে টাকা আরো আনার জন্য কাজে লাগে। আর আমরা হচ্ছি মধ্যবিত্ত, কোনটা করি? যেটা দিয়ে অপ্রয়োজনীয় খরচ, ওয়েলথ রিডিউসিং লাইবিলিটিস। এই কারণে মধ্যবিত্ত দিন দিন মধ্যবিত্ত থাকে না, সে দরিদ্র ঘরে চলে যায়। তো দরিদ্ররা কি করে? 1 নম্বর জানলা দিয়ে যা আয় করে, 2 নম্বর জানলা দিয়ে তা খরচ করে, কিছু রাখতে পারে না। আর মধ্যবিত্তরা 1 নম্বর দিয়ে ঢুকে টাকা, আবার 2 আর 3 এই দুইটা দিয়ে খরচ করে। চিন্তা করেন, গরিবরা কিন্তু একটা দিয়ে ইনকাম আনে আর একটা দিয়ে খরচ করে, আর আমরা একটা দিয়ে আনি, দুইটা দিয়ে খরচ করি। আর ধনীরা ইনকাম করে দুইটা জানালা দিয়ে, 1 নম্বর দিয়েও একবার করে, আবার 4 নম্বর দিয়েও একবার করে। এখন তারা আবার ব্যয় করে, তারাও ব্যয় করে, বাট তারা এগুলাকে ফ্লো ঠিক রেখেই ব্যয় করে। এখন আমরা তাদের মতন ব্যয় দেখাই, কিন্তু তাদের মতন আয় করি না, তাদের মতন থিঙ্কও করি না, যার কারণে তাদের মতন আয় করি না। ধনী হবার পথে টাকা আয় করাটা হচ্ছে 30%, বাকি 70% হচ্ছে অর্জিত আয় কিভাবে ব্যয় করছেন সেটা। তো এই বইয়ে তো ধনী হওয়া নিয়ে অনেক কথাই বলা হয়েছে। ধনী মানে কি? নিশ্চয় অনেক টাকার মালিক, তাই না?
কত টাকার মালিক, এটার যে বরং ওই জিনিসটা কতদিন চলতে পারবেন তার উপর নির্ভর করে। ধরেন আজকে থেকে আপনি কাজ করা বন্ধ করে দিলেন, তো এভাবে বসে বসে আপনি কতদিন চলতে পারবেন? যদি 3 মাস চলতে পারেন, তার মানে আপনি 3 মাস সমান ধরে। যদি 30 বছর চলতে পারেন, তাহলে আপনি 30 বছর, 100 বছর, 100 বছর, মানে আপনার প্রজন্মও চলতে পারবে। সেটা হচ্ছে কি অতটুকু। এখন নিশ্চয়ই ভাবছেন আমি কাজ না করলে ইনকাম আসবে কোথায়? এই ইনকাম প্রডিউসিং অ্যাসেট থেকে আপনার আসবে। আর মধ্যবিত্তের বিলাসিতা কি? একটা গাড়ি কেনা। জানতে হবে যে কোনটা দিয়ে আমি মানে আমার প্রয়োজনও সারবে প্লাস ইনকামও আসবে। হুম। তো অটোমেটিক মানিটা আসে অ্যাকচুয়ালি ইনকাম প্রডিউসিং অ্যাসেট থেকে। যখন এটা আপনি করতে পারবেন যে মাসিক খরচের চেয়ে আয় বেশি, তখনই কিন্তু আপনার তখনই কিন্তু আপনি মোটামুটি শুরু হইলেন ধনী হওয়া। তো তখন থেকে আপনাকে আর টাকার জন্য কাজ করতে হবে না, টাকা তখন আপনার জন্য কাজ করবে। যে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে পড়েছেন না, যে ধনীরা অর্থের জন্য কাজ করে না, বরং অর্থকে তাদের জন্য কাজ করে। মানি হচ্ছে একটা টুল। আর আমরা কি করি, এই টাকাটা যখন আমার পিছনে কাজ করবে, তখন আমি কি জন্য কাজ করব? আমি করব মানুষের জন্য। আমি করব মানুষের জন্য, বা আমার নিজের শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য, সুস্থ রাখার জন্য। সো বিল্ড ইউর অটোমেটিক ক্যাশ মেশিন। কয়েকদিন আগে খুব ভাইরাল টপিক ছিল, সন্তানকে কি শিখাবেন, অভাব নাকি আভিজাত্য? এটা নিয়ে খুব চলছে। আসলে আপনি সন্তানকে শেখাবেন মানি মাস্টার, কিভাবে, মানে কোন জানালা দিয়ে আয় আসে আর ব্যয় হয়, আর কিভাবে টাকা থেকে টাকা আসে, এগুলো আপনার বাচ্চাকে শিখাবেন। তাইলে মোটামুটি সে কখনো আপনার লস প্রজেক্ট হবে না। এগুলো আপনি টাকার মাস্টার হলে সে অভাবেও ঘুরে দাঁড়াতে পারবে, আবার অনেক টাকাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও জানবে। অনেক সময় দেখবেন বাবা অনেক ধনী বিশাল ব্যবসায়ী, কিন্তু ছেলে মেয়ে গোল্লায় গিয়ে। কারণ কি? কারণ ওর সন্তান ওটা শিখে নাই যে টাকা কিভাবে, টাকার জন্য মানুষের জন্য কাজ করাইতে হয়। তখন দেখা যায় সে অনেক টাকা পেয়ে আবার হ্যান্ডেল করতে পারে না। হ্যান্ডেল করতে না পেরে সে বিপথে চলে যায়। রিমেম্বার, আইদার ইউ কন্ট্রোল ইউর মানি অর ইট উইল কন্ট্রোল ইউ। আপনি যদি আপনার মানিকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে সে কিন্তু আপনাকে কন্ট্রোল করবে। তাহলে দেখেন, আমরা ক্যাশ মেশিন বইতে যেভাবে বলা ছিল যে একটা আস্ত ক্যাশ মেশিনের আমরা পাবো সন্ধান, সেখানে আমরা কি পেলাম দেখেন তো এবার, পুরোটা একটু রিভিউ করে। আজকে ক্যাশ মেশিন মানে কি? ক্যাশ মেশিন মানে হচ্ছে একটা মানুষ চায় কি, যে তার জীবনে টাকার অভাব না থাকে, যতটুকু তার প্রয়োজন সে যেন সেটা মেক করতে পারে। এখন কি কি উপায়ে আমাদের এই জিনিসটা, আমাদের যে কোনো প্রবলেম সলিউশন করতে প্রথমে প্রয়োজন হয়ে যায় টাকার। অনেক জায়গায় টাকা থাকলে, মানে বলে না, টাকা থাকলে নাকি বাঘের দুধও মেলে, অনেক সময় মৃত মানুষও হাসি দিয়ে ওঠে। তাহলে এই টাকাটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে ক্রিয়েট করবেন, এই মানি মেকিং গেম, এটাই ক্যাশ মেশিন বইয়ের মূল ব্যাপার। তবে ক্যাশ মেশিন বইটাকে বুঝতে হলে বিজনেস ব্লু প্রিন্ট বইটাকে আবার ধরে আসতে হয়। এতে করে মাঠটা তৈরি হয়। অর্থাৎ একটা গাছের চারা রোপণ করতে হলে আপনাকে মাঠ, ফিল্ড তৈরি করতে হয়, মাটিটাকে তৈরি করতে হয়। সেটা হচ্ছে বিজনেস ব্লু প্রিন্ট। আর তারপরে সিকোয়েন্সে এসে আমরা হচ্ছে ক্যাশ মেশিন ধরলাম। এখানে টাকাই দেবে টেনশন নয়, উদ্যোক্তার 5টা ভুল, মার্কেটিং ম্যাজিক, 5 প্রজন্মের মার্কেটিং, এগুলো আমরা গত ক্লাসে শেষ করেছি। সেলস এন্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন স্ট্র্যাটেজি কন্টেন্ট ধরে। আজকে আমরা করেছি বাকি, দেখেন, 6 কোটি টাকার, সরি, বাকি আমরা দেখেছি কোটি টাকার অঙ্ক। যেটা হচ্ছে প্রথমে আমরা দেখেছি কিভাবে কাস্টমার ভ্যালু এবং আপনার আওয়ারলি ভ্যালুটা বের করে আপনি আপনার নিজেকে ক্যাশ মেশিনে রূপান্তর করার প্রথম স্টেপটা ফলো করতে পারেন। তারপরে হচ্ছে 6 কোটি টাকার যে সিক্রেট কোচকাঞ্চনের, সেটা আমরা দেখেছি যে কিভাবে লিড থেকে শুরু করে কাস্টমারের, স্ট্রেঞ্জার থেকে প্রমোটার পর্যন্ত নিয়ে আসতে পারেন। তারপরে হচ্ছে যে আলটিমেট সলিউশন হচ্ছে রাইট হু, এবং বিজনেসের আসল খেলাই হচ্ছে কি, আপনি হুকে যত সুন্দর করে গেমটার জন্য রেডি করতে পারবেন ততই। হ্যাঁ। আর সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশন হচ্ছে
আপনি অনেক টাকা আর্ন করলেন কিন্তু কিভাবে টাকাটা খরচ করবেন জানলেন না, এবং এই যে 4টা উইন্ডো ধরে আপনি টাকাটাকে ম্যানেজ করতে পারলেন না, তাহলে কিন্তু কোনো টাকা থাকে না। বা ওইটা দিয়ে আপনি মানুষের উপরে, আসলে টাকা থাকার বিষয় না, কিন্তু ওইটা দিয়ে যে আপনি মানুষের উপরে ইম্প্যাক্টফুল কিছু করবেন সেইটা হচ্ছে আসল ব্যাপার। সো সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশন পর্যন্ত আমরা এতটুকু দেখেছি। এরপরে ক্যাশ মেশিনের যে পার্ট সেটা আরো গুরুত্বপূর্ণ। এখানে তো আমরা হচ্ছে অঙ্ক টঙ্ক করলাম, এখনই কাজে নেমে পড়ার মতো। কিন্তু আপনি যে 575 গুণ স্কেল আপ করবেন, সে আপনার পাত্রটা তো ঠিক করতে হবে, আপনাকে লিডারশিপ কোয়ালিটি বিল্ড করতে হবে, এগুলোর উপরে হচ্ছে পরবর্তী পার্ট, যেটা ইনার